হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এলাম, যেটা 10 ইয়ার্সের খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে বারবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। সেটা হচ্ছে, হোয়াট ইজ অ্যান্টিনেটাল কেয়ার, মেনশন দ্য এইম অ্যান্ড অবজেক্টিভস অফ অ্যান্টিনেটাল কেয়ার, অ্যান্ড এ প্রেগনেন্ট মাদার হ্যাজ কাম টু দ্য অ্যান্টিনেটাল ক্লিনিক উইথ অ্যানিমিয়া, রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ দ্যাট মাদার। তো এই প্রশ্নটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নার্সিং পরীক্ষায় জিএনএম থার্ড ইয়ারের ক্ষেত্রে বারবার এসেছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের পুরো ডিটেল আলোচনা করব এবং তোমরা বারবার করে ভালোভাবে দেখে নাও এই কোয়েশ্চেনটার অ্যান্সারগুলো কীরকমভাবে লিখতে হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, আরও এরকম 10 ইয়ার্সের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি গ্রুপে আলোচনা করবো, ইউটিউব চ্যানেলে আলোচনা করব। তো সেটার জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে যে কোনো ধরনের আপডেট এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে, জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ার সবার জন্য বলছি। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ অ্যান্টিনেটাল কেয়ার? অ্যান্টিনেটাল কেয়ারটা কি? অ্যান্টিনেটাল কেয়ারটা হচ্ছে যে অ্যান্টিনেটাল কেয়ার রেফার্স টু দ্য মেডিকেল কেয়ার অ্যান্ড সাপোর্ট প্রোভাইড টু দ্য প্রেগনেন্ট ওমেন। অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার বলতে এক ধরনের কেয়ার, অর্থাৎ মেডিকেল কেয়ার এবং সাপোর্ট, যেটা দেওয়া হয় কাদেরকে? প্রেগনেন্ট ওমেনকে। অ্যান্টিনেটাল কাকে বলা হচ্ছে? অ্যান্টিনেটাল বলতে প্রেগনেন্ট মহিলা বাচ্চা হওয়ার আগের মুহূর্তটাকে বলা হচ্ছে অ্যান্টিনেটাল। তো সেই প্রেগনেন্ট মহিলাকে কেয়ার দেওয়াটাকে বলা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। মানে এখানে কী হচ্ছে, মেডিকেল কেয়ার এবং সাপোর্ট প্রোভাইড করা কাকে? প্রেগনেন্ট ওমেনকে, ফ্রম দ্য টাইম অফ কনসেপশন, মানে কনসেপশনের টাইম থেকে চাইল্ড বার্থ পর্যন্ত যে কেয়ারটা দেওয়া হয় একজন প্রেগনেন্ট ওমেনকে, সেটাকেই বলা হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। দ্য প্রাইমারি গোল অফ এএনসি, or ANC মানে অ্যান্টিনেটাল কেয়ার, দ্য প্রাইমারি গোল অফ এএনসি ইজ টু এনশিওর দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ বোথ দ্য মাদার অ্যান্ড দ্য ফিটাস। এই যে অ্যান্টিনেটাল কেয়ারটা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে? মাদার এবং ফিটাস দুজনেরই হেলথের ওয়েলবিংয়ের জন্য। ঠিক আছে, তাহলে অ্যান্টিনেটাল কেয়ার কি? অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে একটা মেডিকেল কেয়ার এবং একটা সাপোর্ট প্রোভাইড করা হয় কাদের? সেই সমস্ত প্রেগনেন্ট মাদারদের যারা কনসেপশন থেকে চাইল্ড বার্থের আগে পর্যন্ত স্টেজে রয়েছে। তারপরে কনসেপশন থেকে চাইল্ড বার্থের আগের যে মুমেন্ট অ্যান্ড মাদারের, সেই মাদারকে বলা হয় অ্যান্টিনেটাল মাদার, এবং সেই অ্যান্টিনেটাল মাদারদেরকে মেডিকেল কেয়ার এবং সাপোর্ট প্রোভাইড করাকে বলা হয় অ্যান্টিনেটাল কেয়ার। আর কি হয়েছে, এটা কেন করা হচ্ছে? এটা মাদার অ্যান্ড ফিটাস দুজনেরই হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের জন্য করা হচ্ছে। তাহলে হোয়াট ইজ অ্যান্টিনেটাল কেয়ার আমরা জেনে গেলাম। তাহলে এর মধ্যে কিছু কম্পোনেন্ট রয়েছে, সে কম্পোনেন্টগুলো আমরা দেখব। কম্পোনেন্ট অফ এএনসি, অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ারের কম্পোনেন্টগুলো কী কী? রেগুলার চেক আপ, কী বলেছে? শিডিউলড অ্যাপয়েন্টমেন্ট উইথ এ হেলথ কেয়ার প্রোভাইডার টু মনিটর প্রেগনেন্সি প্রোগ্রেস। তার প্রেগনেন্সি কীরকম প্রোগ্রেস করছে সেটা মনিটর করার জন্য রেগুলার চেক আপ কিন্তু করতে হবে হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে গিয়ে। 2 নম্বর কী বলেছে? ব্লাড টেস্ট অ্যান্ড স্ক্রিনিং, ব্লাড টেস্ট অ্যান্ড স্ক্রিনিং টু ডিটেক্ট অ্যানি হেলথ ইস্যু অর কমপ্লিকেশন। যদি সেই মাদারের কোনো হেলথ ইস্যু বা কমপ্লিকেশন হয়, তো সেটা চেক করার জন্য কিন্তু ব্লাড টেস্ট অ্যান্ড স্ক্রিনিং টেস্টটা কিন্তু করা দরকার। এটাও কিন্তু কম্পোনেন্টের মধ্যে পড়ছে। আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসাউন্ড স্ক্যান টু মনিটর ফিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড ডিটেক্ট অ্যানি পোটেন্সিয়াল কমপ্লিকেশন। ফিটালের কোনো পোটেন্সিয়াল কমপ্লিকেশন হচ্ছে কিনা এবং ফিটাল ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা, সেই সমস্ত জিনিস দেখার জন্য আলট্রাসাউন্ড স্ক্যান কিন্তু করাটা দরকার। এটা একটা কম্পোনেন্ট। 4 নম্বর কম্পোনেন্টের কী বলা হয়েছে? নিউট্রিশন অ্যান্ড লাইফস্টাইল কাউন্সেলিং, গাইডেন্স এ হেলদি ইটিং, ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। সে অ্যান্টিনেটাল মাদারকে বলতে হবে হেলদি ইটিং নেওয়ার জন্য, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য, যেমন যোগা একটা বলা যেতে পারে। চাইল্ড বার্থ এডুকেশন, ঠিক আছে, এডুকেট অ্যান্ড প্রিপারেশন অফ চাইল্ড বার্থ, মানে মাদারকে প্রিপারেশন করতে হবে, এডুকেশন দিতে হবে চাইল্ড বার্থের ব্যাপারে, ইনক্লুডিং পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড ব্রেস্ট ফিডিং। কীভাবে ব্যথা ম্যানেজ করবে, কীভাবে পেইন ম্যানেজ করবে, কীভাবে ব্রেস্ট ফিডিং করাবে, সেই সমস্ত বিষয়ে। ঠিক আছে, চাইল্ড বার্থের প্রিপারেশন কীভাবে নেবে, সেই সমস্ত বিষয়ে আমাদেরকে এডুকেশন দিতে হবে। সেকেন্ড কোয়েশ্চেনে আমরা চলে আসবো, যে মেনশন দ্য এইম অ্যান্ড অবজেক্টিভস অফ অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ার এইম অ্যান্ড অবজেক্টিভস কী হবে? তো অ্যান্টিনেটাল কেয়ার এইম অ্যান্ড অবজেক্টিভস এর কথাটার অর্থ হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার আমরা কেন দিব। ঠিক আছে, এম কি, আমাদের লক্ষ্য কি অ্যান্টিনেটাল কেয়ার দেওয়ার? তাহলে এইমসে প্রথমে কী বলা হচ্ছে? প্রমোট হেলদি প্রেগনেন্সি, মানে এখানে পেশেন্টের মাদারের হেলদি প্রেগনেন্সি এবং সুন্দরভাবে যাতে চাইল্ড বার্থ হয়, সেই জন্য আমরা কিন্তু এএনসিটা দেবো। তারপর রিডিউস ম্যাটার্নাল অ্যান্ড পেরিনেটাল মর্টালিটি, reduce maternal and perinatal mortality, decrease the risk of maternal and perinatal mortality and morbidity.
ঠিক আছে। মোর্টালিটি আর মরবিডিটি কথাটা হচ্ছে মৃত্যু হার এবং অসুখের হার, ডিজিজের হার, ঠিক আছে। তো এখানে যদি এএনসি অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার যদি ভালোভাবে মাদেরকে দেওয়া হয় তাহলে কী হবে, মাদারের মৃত্যু হার কমবে এবং ডিজিজের হারও কিন্তু কমবে, সেটাই এখানে 2 নম্বরে বলা হয়েছে। 3 নম্বরে কী বলেছে, ইমপ্রুভ ফিটাল অ্যান্ড নিওনেটাল আউটকাম। এখানে ইনহ্যান্স ফিটাল অ্যান্ড নিওনেটাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। এখানে ইমপ্রুভ ফিটাল অ্যান্ড নিওনেটাল আউটকামের কথা বলা হয়েছে, কারণ এই যদি এএনসি অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার যদি সুন্দরভাবে দেওয়া হয় তাহলে ফিটাল এবং নিওনেটালের হেলথ এবং ওয়েলবিং খুব সুন্দর হবে, ঠিক আছে। এবার অবজেক্টিভসের মধ্যে কী কী বলা হচ্ছে, আর্লি ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন। যদি আমরা এএনসি অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার প্রোভাইড করে থাকি তাহলে কী হবে, যদি কোনো কমপ্লিকেশন হয়ে থাকে সেটা আগেই আমরা কিন্তু জানতে পেরে যাব, তাহলে সেই হিসাবে আমরা ট্রিটমেন্ট করে তাকে কিওর করে দেবো। 2 নম্বর, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন। এডুকেট ওমেন অন হেলদি লাইফস্টাইল, চয়েস, নিউট্রিশন অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। মানে পেশেন্টকে অর্থাৎ মাদারকে আমরা এডুকেট করব হেলদি লাইফস্টাইল চয়েস, হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য, নিউট্রিশন নেওয়ার জন্য, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য। 3 নম্বর, মনিটর ফিটাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। রেগুলারলি মনিটর ফিটাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা যদি এএনসি দিই তাহলে আমরা রেগুলার কিন্তু বুঝতে পারবো যে ফিটালের কতটা গ্রোথ হচ্ছে, কতটা ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চার, ঠিক আছে, সেটা আমরা কিন্তু জানতে পারবো। এটা একটা অবজেক্টিভস। তারপরে আর কি হচ্ছে, প্রিপারেশন ফর চাইল্ড বার্থ। প্রিপেয়ার ওমেন ফর চাইল্ড বার্থ ইনক্লুডিং পেইন ম্যানেজমেন্ট অ্যান্ড ব্রেস্ট ফিডিং। তাহলে কী হবে, আমরা এএনসি অ্যান্টিনেটাল কেয়ার যদি দিই তাহলে তার মধ্যে আমরা কী পড়বে, চাইল্ড বার্থের জন্য মাদারকে প্রিপেয়ার করতে পারবো, পেইন ম্যানেজমেন্ট করতে পারবো, ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে আমরা বলতে পারবো কীভাবে কোনটা ঠিক এবং কোনটা বেঠিক, ব্রেস্ট ফিডিং টেকনিকগুলো আমরা জানাতে পারবো আগে থেকে। তা 5 নম্বরে কী বলেছে, রিডিউস রিস্ক ফ্যাক্টর, আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ রিস্ক ফ্যাক্টর ফর কমপ্লিকেশন। যদি আমরা অ্যান্টিনেটাল কেয়ার দিই তাহলে আমরা যে কোনো ধরনের কমপ্লিকেশন সেটা আগেই আইডেন্টিফাই করতে পারবো এবং আইডেন্টিফাই করে গেলে সেটার ম্যানেজমেন্টও আমরা করে নিতে পারবো, তাই কোনো রিস্ক থাকবে না। 6 নম্বর, ইমপ্রুভ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল ওয়েলবিং। এখানে কী হবে, যেহেতু আমরা অ্যান্টিনেটাল কেয়ার দিচ্ছি আগে থেকেই, বাচ্চা জন্ম হওয়ার আগে থেকেই আমরা মাকে কেয়ার প্রোভাইড করছি, মেডিকেল কেয়ার প্রোভাইড করছি, যার কারণে ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল ওয়েলবিং হবে রেগুলার চেক আপ অ্যান্ড স্ক্রিনিংয়ের ক্ষেত্রে। স্ক্রিনিংয়ের জন্য রেগুলার যদি চেক আপ এবং রেগুলার স্ক্রিনিং টেস্ট করা হয় তাহলে আমরা আগে থেকেই বুঝতে পারবো যে বাচ্চার কী সমস্যা হচ্ছে, মায়ের কী সমস্যা হচ্ছে, সেই হিসেবে তো আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। সেই ক্ষেত্রে কী হচ্ছে, মাদার এবং বাচ্চার কিন্তু হেলথ ওয়েলবিং হচ্ছে, ঠিক আছে। 7 নম্বর কী বলা হয়েছে, প্রোভাইড ইমোশনাল সাপোর্ট। তো এটা তো কমন ব্যাপার, আমরা ইমোশনাল সাপোর্ট প্রোভাইড করব মাদারকে এবং মাদারের ফ্যামিলি মেম্বার্সকে। আরও স্পেসিফিক কিছু অবজেক্টিভ আছে, রিডিউস অ্যানিমিয়া, ডিটেক্ট অ্যান্ড ম্যানেজ অ্যানিমিয়া প্রেগনেন্সি। আমরা যদি অ্যান্টিনেটাল কেয়ার প্রোভাইড করি এবং সেক্ষেত্রে বিভিন্ন টেস্টের ক্ষেত্রে, ব্লাড টেস্টের ক্ষেত্রে কিন্তু তার অ্যানিমিয়া আছে না সেটা জানতে পারবো। আর যদি জেনে যায় যে তার অ্যানিমিয়া আছে তাহলে সেই অ্যাকর্ডিং আমরা তাকে ট্রিটমেন্ট দিতে পারবো, তাহলে অ্যানিমিয়া রিডিউস হবে। 2 নম্বরে কী বলেছে, প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ হাইপার টেনশন ডিসঅর্ডার। আমরা আগে থেকে আইডেন্টিফাই করতে পারবো যে পেশেন্টের হাইপার টেনশন আছে এবং সেই হিসেবে আমরা তাকে ম্যানেজমেন্ট করতে পারবো। 3 নম্বর, ডিটেক্ট অ্যান্ড ম্যানেজ জেস্টেশনাল ডায়াবেটিস। ডিটেক্ট অ্যান্ড ম্যানেজ জেস্টেশনাল ডায়াবেটিস, স্ক্রিনিং ফর দ্য ম্যানেজ জেস্টেশন। আমরা তো স্ক্রিনিং টেস্টে বুঝতে পারবো যে তার জেস্টেশনাল ডায়াবেটিস আছে কি না। যদি তার জেস্টেশনাল ডায়াবেটিস থাকে তাহলে আমরা সেই অ্যাকর্ডিং আমরা ম্যানেজমেন্ট করব, তাহলে তার জেস্টেশনাল ডায়াবেটিস ম্যানেজ হয়ে যাবে। 4 নম্বর কী বলেছে, প্রিভেন্ট অ্যান্ড ম্যানেজ ইনফেকশন। আগে থেকে আমরা ডিটেক্ট করে জানতে পারবো ব্লাড টেস্ট এবং স্ক্রিন টেস্টের মাধ্যমে যে তার ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কি না। যদি থাকে তাহলে সেটা আমরা ম্যানেজ করে দিতে পারবো। ব্যাকটেরিয়াল ইনফেকশন বলতে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনই সাধারণত বেশিরভাগ হয়ে থাকে, তাহলে সেটা আমরা ম্যানেজ করে দিতে পারবো। 5 নম্বরে কী বলেছে, প্রমোট হেলদি নিউট্রিশন। নর্মাল ব্যাপার, এডুকেশন দেবো পেশেন্টকে হেলদি লাইফস্টাইল বিলং করার জন্য, সেক্ষেত্রে হেলদি নিউট্রিশনের কথা আমরা বলবো, তাহলে তা সে হেলদি নিউট্রিশন নেবে, সেক্ষেত্রে পেশেন্ট, বাচ্চা এবং মা দুজনেই ভালো থাকবে। এবার অ্যানিমিয়ার কিছু ক্লাসিফিকেশান এখানে বলা হয়েছে, কারণ আমাদের প্রশ্ন ছিল যে 3 নম্বর প্রশ্ন কী ছিল, যে এ প্রেগনেন্ট মাদার হ্যাজ কাম টু দ্য অ্যান্টিনেটাল ক্লিনিক উইথ অ্যানিমিয়া। একটা মাদার অ্যান্টিনেটাল ক্লিনিকে ভর্তি হয়েছে অ্যানিমিয়া নিয়ে। রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ দিস মাদার, অফ দ্যাট মাদার, মানে মায়ের ম্যানেজমেন্টটা আমাকে লিখতে বলছে। তো এখানে যেহেতু অ্যানিমিয়া নিয়ে ভর্তি হয়েছে, তাই আমাকে অ্যানিমিয়ার টাইপটা কিন্তু আমাকে জানতে হবে, অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন জানতে হবে। প্রথমে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যদি মায়ের বডিতে আয়রন কম থাকে তাহলে সেটাকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলবো। সেটা মোস্ট কমন ইন প্রেগনেন্সির ক্ষেত্রে খুব কমন এটা দেখা যায়, ঠিক আছে। তারপরে ফলার ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, অর্থাৎ ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য আমরা কিন্তু যে অ্যানিমিয়া হবে তাকে বলবো ফলার ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যার কারণে অ্যান্টিনেটাল এবং পোস্টনেটাল মাদারকে কিন্তু ফলিক অ্যাসিড মেডিসিন দেওয়া হয়, ঠিক আছে।
ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মাদারের যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেক্ষেত্রে যে অ্যানিমিয়াটা হবে সেটাকে বলা হবে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর আদার কজেস যেমন কনসিডার হেমোলাইটিক অ্যানিমিয়া আর আদার আন্ডারলাইং কন্ডিশন কিন্তু হতে পারে। তো মেনলি যেটা হয় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাই মেনলি হয়। তারপরে সেকেন্ডারি যেটা হয় সেটা হচ্ছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং তারপরে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মাদারের ক্ষেত্রে। আদার কজেসগুলো খুব কমই হয়, যার কারণে আয়রন সাপ্লিমেন্ট, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, ভিটামিন B12 সাপ্লিমেন্ট কিন্তু মাদারদের প্রোভাইড করা হয়। এবার সেই হিসাবে আমরা ম্যানেজ করব। ম্যানেজমেন্টটা কীভাবে করব? ম্যানেজমেন্টে এখানে যেটা বলা হয়েছে সবথেকে প্রথমে অ্যাসেসমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস। আগে অ্যাসেসমেন্ট করতে হবে, অ্যাসেসমেন্ট হিস্ট্রি চেকিং করতে হবে। কী হিস্ট্রি চেকিং? অ্যাসেস দ্য ডায়েটারি হ্যাবিটস, তার ডায়েটারি হ্যাবিটস আমাদের জানতে হবে। ফ্যামিলি হিস্ট্রিতে কারো অ্যানিমিয়া আছে কিনা সেটা জানতে হবে। প্রিভিয়াস প্রেগনেন্সি হয়েছে কিনা সেটা জানতে হবে। প্রাইমিগ্রাভিদা নাকি মাল্টিগ্রাভিদা সেটা জানতে হবে। তারপরে সিমটমস, অ্যানি সিমটমস সাজেস ফ্যাটিক, উইকনেস, পালপিটেশন এসব হচ্ছে কিনা জানতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশন দেখতে হবে, যেখানে লুক ফর সাইন অফ অ্যানিমিয়া। ফিজিক্যাল এক্সামিনেশন স্কিন দেখতে হবে, চোখ চোখ দেখতে হবে, হাতের নখ দেখতে হবে, ঠিক আছে। তারপরে ল্যাবরেটরি টেস্ট, ল্যাবরেটরি টেস্টে সিবিসি টেস্ট করতে হবে, যেখানে কনফার্ম করা যাবে যে অ্যানিমিয়া তার আছে কিনা। হিমোগ্লোবিন লেভেল দেখা যেতে পারে। আয়রন স্টাডি করতে হবে কারণ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে কিনা। তারপরে আরও যে সমস্ত রেটিকুলোসাইট কাউন্ট টু ইভালুয়েট বোন ম্যারো রেসপন্স কীরকম আছে সেটা আমাদেরকে জানতে হবে, কারণ ব্লাড তো বোন ম্যারোই তৈরি করে না, তাই আমাদেরকে বোন ম্যারো রেসপন্স কিন্তু জানতে হবে রেটিকুলোসাইট কাউন্ট দেখে। তারপরে হচ্ছে কি 4 নম্বরে ডায়েটারি ম্যানেজমেন্ট মডিফিকেশন। ডায়েটারি মডিফিকেশানে দেখতে হবে এনকারেজ এ ব্যালেন্স রিচ ডায়েট ইন আয়রন অ্যান্ড ভিটামিন সি। আয়রন অ্যান্ড ভিটামিন সি রিচ ডায়েট নিচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং যদি না নেয় তাহলে সে এনকারেজ করতে হবে যাতে তারা নেয়। সাজেস্ট ফুড হাই ইন ফ্যালট, মানে ফলিক অ্যাসিড যাতে বেশি থাকে সে সমস্ত ফলিক অ্যাসিড রিচ ডায়েট তাকে দিতে হবে, সাজেস্ট করতে হবে। যেমন সবুজ শাক সবজি, বিনস, ঠিক আছে, এই সমস্ত খেতে হবে। আর আগে যেটা বললাম যে আয়রন অ্যান্ড ভিটামিন সি, সেক্ষেত্রে মাছ মাংস, ঠিক আছে, খেতে হবে। আয়রন অ্যাবজর্পশন নিতে হবে, সাপ্লিমেন্ট নিতে হবে। এবার আয়রন সাপ্লিমেন্টের কথা নিজে বলা হয়েছে, তিনটা এখানে পয়েন্ট করা হয়েছে। একটা হচ্ছে ওরাল আয়রন সাপ্লিমেন্ট, ডোজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ডিউরেশন, ঠিক আছে। আয়রন সাপ্লিমেন্ট শুধু দিলেই হবে না, তাকে ডোজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ডিউরেশনও কিন্তু বলে দিতে হবে। তাহলে ওরাল সাপ্লিমেন্টে কী বলেছে? টিপিক্যালি ফেরোস সালফেট 325 mg টেকেন অনস অ্যান্ড টুইস ডেলি, দিনে একবার বা দুবার করে নিতে হবে। মনিটর গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সাইড এফেক্ট, এখানে কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সাইড এফেক্ট অর্থাৎ গ্যাস হতে পারে, সেটা কিন্তু আমাদেরকে মনিটর করতে হবে, ঠিক আছে, ওরাল আয়রন সাপ্লিমেন্ট নিতে গেলে। ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে বেস্ট অন হিমোগ্লোবিন রেসপন্স অ্যান্ড টলারেন্স, মানে হিমোগ্লোবিন রেসপন্স অ্যান্ড টলারেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু ডোজটা অ্যাডজাস্ট করতে হবে। মে নিড হায়ার ডোজ ইফ সিভিয়ার ডেফিসিয়েন্সি ইন প্রেজেন্ট, যদি সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে আয়রনের হাই ডোজ নিতে হবে, ঠিক আছে। ডিউরেশন কী বলা হয়েছে? কন্টিনিউ সাপ্লিমেন্টেশন আনটিল অ্যাট লিস্ট 6 উইক, অর্থাৎ পোস্টপার্টাম অর আনটিল হিমোগ্লোবিন নর্মালাইজ, যতক্ষণ না হিমোগ্লোবিন নর্মালাইজ হচ্ছে না, ঠিক আছে, ততক্ষণ কিন্তু এই আয়রন সাপ্লিমেন্টটা নিতে হবে। এবং সেটা কি বলেছে, পোস্টপার্টামের মিনিমাম 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু আয়রন সাপ্লিমেন্টটা নেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে। আর কি বলা হয়েছে? ফলেট সাপ্লিমেন্ট বলতে এখানে ফলিক অ্যাসিডের কথা বলা হয়েছে। 400 থেকে 800 mg ডেলি নিতে হবে ডিউরিং প্রেগনেন্সি অর প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট, মানে যদি ফলিক অ্যাসিডের অভাব হয় তাহলে বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, সেটা থেকে প্রিভেন্ট করতে হবে, এবং ফলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে কিন্তু মা বেঁচে যাবে। তাই 400 থেকে 800 mg ডেলি ফলিক অ্যাসিড নিতে হবে। তারপরে কী হয় বলা হয়েছে? ভিটামিন B12 সাপ্লিমেন্ট। কী বলেছে? ইফ ডেফিসিয়েন্সি ইজ কনফার্ম, যখন স্ক্রিনিং টেস্ট এবং ব্লাড টেস্ট করে কনফার্ম করে নিতে পারবে যে তার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি রয়েছে, তখন তাকে কিন্তু অ্যাডমিনিস্টার ভিটামিন B12 ইঞ্জেকশন তাকে নিতে হবে, হ্যাঁ। আর হাই ডোজ ওরাল সাপ্লিমেন্ট অ্যাজ নিডেড, যদি দরকার হয় তাহলে হাই ডোজের ওরাল সাপ্লিমেন্ট কিন্তু তাকে নিতে হবে। আর কি বলা হয়েছে? মনিটরিং, রেগুলার ফলো আপ উইথ সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট টু মনিটর হিমোগ্লোবিন অ্যান্ড হেমাটোক্রিট লেভেল। রেগুলার ফলো আপ করতে হবে এবং সিবিসি টেস্ট মনিটর করতে হবে হিমোগ্লোবিন লেভেল এবং হিমোক্রিট লেভেল চেক করার জন্য। তারপরে কি বলা হয়েছে? রিঅ্যাসেস আয়রন স্ট্যাটাস আফটার এ ফিউ উইক অফ ট্রিটমেন্ট। আয়রন সাপ্লিমেন্ট তাকে দেওয়ার পরে, হ্যাঁ,
আরেকবার কিন্তু অ্যাসেস করতে হবে তার আয়রন স্ট্যাটাস কেমন রয়েছে, মানে ঠিকঠাক এখন আছে কি না সেটা দেখতে হবে। মনিটর ফর ইমপ্রুভমেন্ট ইন সিমটম, তার যে সিমটম হতো যেমন এনার্জি লেভেল লো থাকতো, ফ্যাটিক থাকতো, সেই সমস্ত সিমটমগুলো ইমপ্রুভ হয়েছে কি না সেটা কিন্তু মনিটর করতে হবে। তারপরে রেফারেল, ইফ অ্যানিমিয়া সিভিয়ার, যদি এত কিছু করেও যদি অ্যানিমিয়া ট্রিটমেন্ট না হয়, অ্যানিমিয়া সিভিয়ার অ্যানিমিয়া অর্থাৎ অ্যানিমিয়ার লেভেল যদি, তাহলে তাকে কিন্তু রেফার করতে হবে, স্পেশালাইজড ম্যানেজমেন্টের জন্য সেটাকে রেফার করতে হবে। কোথায় রেফার করতে হবে? হেমাটোলজিস্টের কাছে বা ম্যাটারনাল ফিটাল মেডিসিন স্পেশালিস্টের কাছে তাকে রেফার করে দিতে হবে। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তার সাথে এবার কী করতে হবে? এডুকেশন দিতে হবে, এডুকেট দ্য মাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডিশন টু সাপ্লিমেন্টেশন অ্যান্ড ডায়েটারি রিকমেন্ডেশন, মানে মাকে এডুকেট করতে হবে সাপ্লিমেন্টেশনের ইম্পর্টেন্স কতটা, ডায়েটারি রিকমেন্ডেশনের ইম্পর্টেন্স কতটা, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে বলা ইম্পর্টেন্স কতটা, এই সমস্ত আয়রন, ফলিক অ্যাসিড এগুলোর এই সাপ্লিমেন্টগুলোর ইম্পর্টেন্স কতটা সেই বিষয়ে মাকে জানাতে হবে। ডিসকাস পটেন্সিয়াল সাইড এফেক্ট অফ আয়রন সাপ্লিমেন্ট অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ টেকিং দেম অ্যাজ ডিরেক্টেড, মানে এই আয়রন সাপ্লিমেন্টের, ঠিক আছে, আয়রন সাপ্লিমেন্টের কিছু পোটেন্সিয়াল সাইড এফেক্ট আছে, সেই সাইড এফেক্টের ব্যাপারে তার সাথে ডিসকাস করতে হবে, এবং এই আয়রন সাপ্লিমেন্ট নেওয়াটা কতটা ইম্পর্ট্যান্ট সেই ব্যাপারে কিন্তু পেশেন্টকে অ্যাওয়ার করে দিতে হবে অ্যাজ এ নার্স। তো এটাই হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে আমরা আজকে কী জানলাম? এখানে 3টে প্রশ্ন নিয়ে আলোচনা হলো, হোয়াট ইজ অ্যান্টিনেটাল কেয়ার, তারপরে এম অ্যান্ড অবজেক্টিভ দ্য অ্যান্টিনেটাল কেয়ার, এবং একটা মাদার যে অ্যান্টিনেটাল ক্লিনিকে অ্যাডমিট হয়েছে অ্যানিমিয়া নিয়ে, এবং সেক্ষেত্রে তার ম্যানেজমেন্ট আমরা কীভাবে করতে পারবো সেই বিষয়টা কিন্তু আলোচনা করলাম। এটা 10 ইয়ার্সে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নার্সিংয়ের এক্সামে জিএনএম থার্ড ইয়ারের অনেকবার পরীক্ষায় এসছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখে নিও। তো ধন্যবাদ, আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের কোনো 10 ইয়ার্সের খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ধন্যবাদ।